একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের জনন ও বংশগতি চ্যাপ্টারের জনন পাঠটা। তো প্রথমত এই বিষয়টি আলোচনা করতে গেলে জনন কি সে সম্বন্ধে আমাদের জানতে হবে। জনন যদি বলি, জনন হলো এক কথায় জীবের বংশবিস্তারের কৌশল। তো প্রথমত বলা যায় যে পদ্ধতিতে জীব সমতুল বা ভিন্নতর বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীব সৃষ্টি করে সেই পদ্ধতিকে জনন বা রিপ্রোডাকশন বলে। তাহলে জীব বলতে কোন ধরনের জীব? প্রথমত জনিত্র জীব। জনিত্র জীব বলতে মা বাবাকে বোঝায়, মাকে বোঝায়। আর অপত্য জীব বলতে সন্তান সন্ততিকে বোঝায়। তাহলে যে পদ্ধতিতে মায়ের দেহ থেকে নতুন সন্তান সন্ততি সৃষ্টি করে সেই পদ্ধতিটাকে জনন বলা হয়। তো জননের বিভিন্ন পদ্ধতি আছে। প্রত্যেকটা জীব, এই পৃথিবীতে প্রত্যেকটা জীব একই পদ্ধতিতে জনন সম্পন্ন করে না। কিছু কিছু জীব আছে যারা অঙ্গজ পদ্ধতিতে বংশবিস্তার করে, কিছু জীব আছে যারা অযৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করে, কিছু জীব আছে যৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করে, কিছু জীব আছে অপুঞ্জনী পদ্ধতিতে বংশবিস্তার করে। তো এখানে আগে অঙ্গজ জনন বলতে কি বুঝি সে সম্বন্ধে আগে বোঝার চেষ্টা করি। অঙ্গজ জনন হলো যে পদ্ধতিতে জীব কোনো অঙ্গ মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়, কোষ বিভাজন ও বৃদ্ধির মাধ্যমে অপত্য জীব সৃষ্টি করে, তাকে অঙ্গজ জনন বলা হয়। আমরা সবাই দেখেছি পাথরকুচি গাছের কী হয়, পাথরকুচি গাছের খাঁজ যুক্ত অংশ হয়। এইখানে দেখা যায় যে নতুন চারা সৃষ্টি হলো, এই খাঁজেও দেখা গেল নতুন চারা সৃষ্টি হলো। তো এই যে অঙ্গ থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হলো, তাহলে সেই পদ্ধতিটাকে আমরা কি বলে থাকি? পাথরকুচি। আরও আছে উদাহরণ, পাঠ্য বইটা লক্ষ্য করলে বুঝতে পারবে। তাহলে যে পদ্ধতিতে জীবদেহের কোনো অঙ্গ মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়, কোষ বিভাজন ও বৃদ্ধির মাধ্যমে অপত্য জীব সৃষ্টি করে, তাকে অঙ্গজ জনন বলা হয়। যেমন উদাহরণ হলো পাথরকুচি। এছাড়া আরও রয়েছে অযৌন জনন। অযৌন জনন কি? যে পদ্ধতিতে জীব ভিন্নধর্মী জননকোষের মিলন ছাড়াই, ভিন্নধর্মী জননকোষ বলতে আমরা যেমন যৌন জননে বুঝি পুংগ্যামেট, স্ত্রীগ্যামেট। অযৌন জননের ক্ষেত্রে এই ধরনের কোনো জননকোষের মিলন হয় না, ছাড়াই কী হয়? বংশবৃদ্ধি করে। অর্থাৎ যে জনন প্রক্রিয়া গ্যামেট উৎপন্ন না হয়ে রেণুর সাহায্যে, অর্থাৎ সরাসরি কোষ বিভাজনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি করে, সেই পদ্ধতিকেই বলা হচ্ছে অযৌন জনন পদ্ধতি। উদাহরণ হলো অ্যামিবা, ব্যাকটেরিয়া ইত্যাদি। অর্থাৎ যে পদ্ধতিতে জীব রেণু উৎপাদন পদ্ধতিতে বংশবিস্তার করে। কি উৎপাদন? রেণু উৎপাদন পদ্ধতিতে বংশবিস্তার করে, সেই পদ্ধতিকে কি বলা হয়? অযৌন জনন বলা হয়। তো অযৌন জননের অনেকগুলো ভাগ আছে, তো আমি অল্প অল্প আলোচনা করে যাই। এরপর রয়েছে যৌন জনন। যৌন জননে কী হয়? যে পদ্ধতিতে দুটি গ্যামেটের মিলন হয়, অর্থাৎ পুংগ্যামেট বলতে শুক্রাণু আর স্ত্রীগ্যামেট বলতে ডিম্বাণু। যে পদ্ধতিতে দুটি গ্যামেটের মিলন হয়, অপত্য জীব সৃষ্টি করে, অপত্য বলতে সন্তান সন্ততি সৃষ্টি করে, তাকে যৌন জনন বলা হয়। যেমন মানুষ, ব্যাঙ, সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ যে সকল উদ্ভিদের ফুল হয় তাদেরও কিন্তু যৌন জনন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়। আর একটা পদ্ধতি আছে অপুঞ্জনী। অপুঞ্জনী হলো যে পদ্ধতিতে কী হয়? কোনো প্রকার নিষেক হয় না, অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন হয় না। মিলন ছাড়াই কি হয়? অনিষিক্ত ডিম্বাণু থেকে নতুন অপত্য জীব সৃষ্টি হয়, সেই পদ্ধতিকেই পার্থেনোজেনেসিস বা অপুঞ্জনী বলা হয়।
যদি এই ক্ষেত্রে আমরা যদি উদাহরণ বলি, উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ হলো স্পাইডোগাইরা, আর প্রাণীদের ক্ষেত্রে উদাহরণ হলো কি মৌমাছি, বোলতা ইত্যাদি। এদের ক্ষেত্রে কি হয় না, এদের ক্ষেত্রে পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেটের মিলন হয় না, অর্থাৎ নিষেক হয় না। আর নিষেক না হওয়ার জন্য অনিষিক্ত ডিম্বাণু নিষেক হয় না। যে ডিম্বাণু নিষেক হয় না তাকে অনিষিক্ত ডিম্বাণু বা অ্যাজাইগোস্পোর সরাসরি নতুন উদ্ভিদ বা প্রাণীতে পরিণত হয়, তাকেই পার্থেনোজেনেসিস বা অপুংজনি বলা হয়। অর্থাৎ নিষেক ছাড়া প্রাণী সৃষ্টির পদ্ধতিকে বলা হয় অপুংজনি। তো এর মধ্যে আবার কিছু এই যে যৌনজনন এবং অযৌনজনন আছে, এদের কিছু সুবিধা আছে, আবার অঙ্গজনন এদেরও কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। তো আমি প্রথমত অঙ্গজনন সম্বন্ধে পড়ি। আচ্ছা, অঙ্গজনন পড়ার আগে কতগুলো কথা বলি। যেমন যৌনজননের একক কিন্তু এখানে গ্যামেট, যৌনজননের একক হলো গ্যামেট। আচ্ছা, এরপরে অঙ্গজননের সুবিধা, জননের সুবিধা সম্বন্ধে একটু আলোচনা করি। কি হয়, অঙ্গজননে একই রকম বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের সৃষ্টি হয়। যেমন পাথরকুচি গাছ থেকে পাথরকুচি গাছ একই রকম। এই প্রকার জননে একটি উদ্ভিদ থেকে অনেক উদ্ভিদ সৃষ্টি করা যায়। যেমন একটা পাথরকুচি গাছের পাতা থেকে যতগুলো খাঁজ থাকবে, কক্ষ থাকবে, ততগুলো নতুন উদ্ভিদের সৃষ্টি হবে। কম সময়ের মধ্যে অপত্য উদ্ভিদ পাওয়া যায়। বছরে যে কোনো ঋতুতে নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়। কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে, অর্থাৎ বৈশিষ্ট্য যেমন আছে তেমনই থাকে। আর অসুবিধা কি, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ কিন্তু অঙ্গজননে পাওয়া যায় না। অঙ্গজননে নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ পাওয়া যায় না। আর কি হয়, এই প্রকার জননে অভিব্যক্তি ঘটে না। আর অভিব্যক্তি না ঘটলে নতুন উদ্ভিদের সৃষ্টি হয় না। আর আরেকটা বলা যায় 3 নম্বর পয়েন্টে, যে উদ্ভিদগুলোর অভিযোজন ক্ষমতা কমে যায়, ফলে অবলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ উদ্ভিদগুলো শেষ হয়ে যাওয়ার, পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপরে আরও কি আছে, এটা তো অঙ্গজনন আর অযৌনজননের সুবিধা অসুবিধা হলো। এরপর আছে যৌনজনন। আমাদের যৌনজনন পদ্ধতি, অযৌনজনন পদ্ধতিগুলো রয়েছে। তো অযৌনজনন পদ্ধতি কী কী সেগুলো একবার দেখে নিই। প্রথমত বিভাজন, একটা পদ্ধতি হলো বিভাজন। বিভাজন কিন্তু একটা অযৌনজনন পদ্ধতি। বিভাজন, জনন পদ্ধতি। উদাহরণ কি, বিভাজন একটা পদ্ধতি। কাদের দেহে সম্পন্ন হয় বিভাজন পদ্ধতিতে? অ্যামিবা। আর দ্বিবিভাজন বললে বা বহু বিভাজন, ভুল বললাম, বহু বিভাজন কাদের দেহে দেখা যায়? মনোসিস্টিস দেখা যায়। আর কোরকোদ্গম কাদের দেহে দেখা যায়? হাইড্রার দেহে। কোরক সৃষ্টি করে। কোরকোদ্গম কাদের দেহে? হাইড্রার দেহে দেখতে পাওয়া যায়। এছাড়া আছে গেমিউল গঠন, স্পঞ্জের দেহে দেখা যায়। পুনরুৎপাদন, চ্যাপ্টা কৃমির দেহে দেখা যায়। পুনরুৎপাদন কাদের? চ্যাপ্টা কৃমিতে দেখা যায়। এদের কি হয়, একটা চ্যাপ্টা কৃমিকে যদি আমি টুকরো করি, যদি 100 টুকরো করি, তাহলে নতুন 100খানা চ্যাপ্টা কৃমির সৃষ্টি হবে। পুনরুৎপাদন, যেমন টিকটিকির লেজ কি হয়? টিকটিকির লেজ সৃষ্টি হয়। টিকটিকির লেজটা কেটে গেল, তো নতুন আবার টিকটিকি কি হয়? সৃষ্টি হয়। টিকটিকির লেজ সৃষ্টি হলো, কেটে যাওয়ার পর আবার কী হবে? নতুন, এখান থেকে কেটে গেল, আবার নতুন লেজের সৃষ্টি হয়। এটা হলো পুনরুৎপাদন।
আর এছাড়া আছে রেণু উৎপাদন। মিউকর ক্ল্যামাইডোমোনাসেরা রেণু উৎপাদন পদ্ধতিতে বংশ বিস্তার করে। তো এদের সুবিধা অসুবিধা আছে। অযৌনজনন পদ্ধতি কেবলমাত্র একটি জীব অংশগ্রহণ করে। অযৌনজনন পদ্ধতিতে একটা মাত্র জীব অংশগ্রহণ করবে, আর এই পদ্ধতিতে একসঙ্গে বহু অপত্যজীব সৃষ্টি হয়, একসঙ্গে বহু। আর এই পদ্ধতিতে সাধারণত মাইটোসিস বিভাজন ঘটে থাকে। মাইটোসিস, মিওসিস কিন্তু হয় না। আর এই পদ্ধতিতে সরল ও নিশ্চিত, এটা তুলনামূলকভাবে সরল এবং নিশ্চিত, এবং এতে কম সময় লাগে। আর এতে ওই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য হারিয়ে যাবার একটা, আমরা যে বৈশিষ্ট্যটাকে ভাবছি আসবে, সেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে থাকে না। আর অসুবিধা, অযৌনজননে প্রকরণ অর্থাৎ পার্থক্যের সম্ভাবনা থাকে না। যেমন উদ্ভিদ তেমনই, যেমন জীব তেমন তৈরি হবে। আর এই পদ্ধতিতে সৃষ্ট অপত্যজীবের মধ্যে অভিযোজন ক্ষমতা ক্রমশ কমে আসে, অবলুপ্তির সম্মুখীন হয়। অর্থাৎ এরাও কী হয়, অঙ্গজননের মতো এদের অবলুপ্তির সম্ভাবনা থাকে। তাহলে পার্থক্য ভাবলে, যদি আমি এই দুটো বিষয় মন দিয়ে শুনতে পারি, তাহলে পার্থক্যগুলো বুঝতে পারো, পার্থক্য নিজেই লিখতে পারা যাবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই আলোচনাটা শুনতে হবে, নইলে বুঝতে পারা যাবে না। আর পার্থেনোজেনেসিস তো বলেছি। তো এর মধ্যে আমরা তো এতক্ষণ ধরে জনন সম্বন্ধে আলোচনা করলাম, যৌনজননটা একটু পরে আলোচনা করি। তো যৌনজননের কিন্তু অনেকগুলোই ভাগ আছে। তার আগে আমরা একটু বলি যে জননের প্রয়োজনীয়তা কী বা গুরুত্ব কী। জননের প্রয়োজনীয়তা, গুরুত্ব একই কথা। 1 নম্বর গুরুত্ব হলো গুরুত্ব। কার গুরুত্ব? গুরুত্ব, জননের গুরুত্ব। জননের গুরুত্ব কি? প্রথমত প্রজাতির সংখ্যা বৃদ্ধি। প্রত্যেকটা প্রজাতির ধর্ম হলো কি? সংখ্যা বৃদ্ধি করা। প্রজাতির সংখ্যা বৃদ্ধি, এটা প্রত্যেকটা জীবের ধর্ম। কারণ প্রত্যেকে চায় কি, যে সংখ্যা বৃদ্ধি করব এবং আমার প্রজাতির সংখ্যা বাড়াবো। আর কি, আমার যে গুণ বা বৈশিষ্ট্য, সেগুলো ওই আমার যে সন্ততি তাদের মধ্য দিয়ে বাঁচিয়ে রাখবো। অর্থাৎ বংশগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা বজায় রাখা, এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য। কি 2 নম্বর কি? বংশগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা বজায় রাখা। আর কি? 3 নম্বর পয়েন্ট বলা যেতে পারে জীবজগতের ভারসাম্য রক্ষা। যদি কোনো একটা জীব, ব্যাঙ যদি প্রজনন না করতো, সংখ্যা যদি না বাড়তো, তাহলে ব্যাঙের সংখ্যা কমে যেত। আর তাহলে সেক্ষেত্রে কী হতো? ব্যাঙ যদি বেঁচে না থাকতো, তাহলে আমি যদি শুধু একটা উদাহরণ, ব্যাঙ যদি বেঁচে না থাকতো, তাহলে কি সাপে খেতে পেত না? আর সাপ যদি খেতে না পারতো, তাহলে ময়ূর বা পাঁচ পাখি এ সকল জীবও খেতে পারত না। অর্থাৎ একটা যে কি বলবো একে, এবং বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যেত। তো সেক্ষেত্রে কী হয়? জীবজগতের ভারসাম্য রক্ষা। 3 নম্বর বলা যায় জীবজগতের ভারসাম্য রক্ষা। আর আরেকটা হলো প্রকরণ। অর্থাৎ প্রকরণটা কি? যৌনজননের দ্বারা জীবের মিউটেশন বা পরিব্যক্তি ঘটে। যৌনজননের ফলেই কেবলমাত্র যে সকল জীব সৃষ্টি হয়, তাদের মিউটেশন বা পরিব্যক্তি ঘটে। আবার মিউটেশনের ফলে জীবদেহের মধ্যে নতুন বৈশিষ্ট্যের প্রকাশের সম্ভাবনা থাকে। আর এর ফলে পরিবর্তন বা প্রকরণ লক্ষ্য করা যায়। আর এই প্রকরণ জীব বিবর্তনের কাঁচা হিসেবে উল্লেখ করা যায়। এগুলো হলো, তাহলে কি পড়লাম আমরা? জননের গুরুত্ব সম্বন্ধে পড়লাম। তো এর মধ্যে জননের গুরুত্ব তো আমাদের আলোচনা হলো। এবারে আমরা আলোচনা করি যে অঙ্গজননের যে পদ্ধতি। আমি তো একটা অংশ বলেছি, পার্থক্য হচ্ছে অঙ্গ থেকে যে বৃদ্ধি হয় বা অঙ্গ থেকে যে জনন হয়, নতুন উদ্ভিদের সৃষ্টি হয়,
তো এছাড়া আরও অনেক অঙ্গজ জননে আরও অনেক উপায় আছে, সেগুলো হচ্ছে জোর কলম, শাখা কলম, আরও বিভিন্ন রকমের পদ্ধতি আছে। তো সেগুলো সম্বন্ধে সব একসঙ্গে তো আলোচনা করা সম্ভব নয়, তো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো এরপরে আমি বলি যে যৌন জনন, আমরা কি বলেছি, যৌন জনন উদ্ভিদের জননাঙ্গ কিন্তু ফুল, উদ্ভিদের জননাঙ্গ হলো ফুল। তাহলে পুরুষ যৌনাঙ্গ যদি বলা হয় তাহলে বলা হবে, পুরুষ যৌনাঙ্গ বললে আমরা বুঝবো যে পরাগধানী, পরাগধানী। আর স্ত্রী যৌনাঙ্গ, উদ্ভিদের স্ত্রী যৌনাঙ্গ বললে বুঝবো হলো গর্ভাশয়। আমরা সবাই পড়েছি ক্লাস 7-8, 6, 7 এগুলো পড়েছি। তো এদের কাজ কি সেগুলো আমরা সবাই জানি, তো এই বিষয়টা নিয়ে আমি আলোচনা গেলাম না। তো এরপরে আসবে যে এরপরই আলোচনা করব, কোন সালে এসেছিল যে সপুষ্পক উদ্ভিদের যৌন জননে ডেফিনিটিভ নিউক্লিয়াসে কীভাবে গঠিত হয়, একটা প্রশ্ন। তো প্রথমত হবে পোলার নিউক্লিয়াস N, তার সঙ্গে যোগ হবে পোলার নিউক্লিয়াস আরও একটা N, আর দুটো যুক্ত হয়ে তৈরি হবে ডেফিনিটিভ নিউক্লিয়াস, যাকে বলা হয় 2N। এটা কিন্তু একটা উত্তর। আরেকটা হলো, যদি এরকম প্রশ্ন হয় যে সপুষ্পক উদ্ভিদের যৌন জননে শস্য নিউক্লিয়াস কীভাবে গঠিত হয়, তাহলে কী হবে, ডেফিনিটিভ নিউক্লিয়াস আমরা 2N আর সঙ্গে শুক্রাণুর নিউক্লিয়াস N, তাহলে এই দুটো যোগ করলে হবে 3N, আমরা যাকে শস্য নিউক্লিয়াস বলে থাকি। আচ্ছা, এরপরে আমি যদি বলি কোরকোদ্গম কি, জীবদেহের অংশবিশেষ স্ফীত হয়, মূলদেহ থেকে আলাদা হয়ে যায়। কোনো একটা জীবদেহের দেহাংশ ফুলে গিয়ে কী হলো, সেই অংশটা আলাদা হয়ে গেল, একে বলা হয়, এই স্ফীত অংশটাকে বলা হয় কোরক। আর পরে কোরক ওই পৃথকভাবে একটি অপত্য জীবে পরিণত হয়, এই পদ্ধতিটাকে বলা হয় কোরকোদ্গম। উদাহরণ হিসাবে আমরা ইষ্টের কথা ভাবতে পারি, ইষ্ট। আর নিষেক যৌনজননের একটা পদ্ধতি হলো নিষেক। নিষেকে কী হয়, নিষেক কাকে বলে, স্ত্রী ও পুরুষ গ্যামেটের মিলন। নিষেক কি, নিষেক এক কথায় কি, নিষেক স্ত্রী গ্যামেট প্লাস পুংগ্যামেট, এই দুটোর মিলনকেই আমরা বলে থাকি কি, নিষেক। মিলন পদ্ধতিকে বলা হয়, মিলনের ফলে কি তৈরি হয়, এই দুটো মিলনে তৈরি হয় জাইগোট বা উস্পোর, আর এই পদ্ধতিটাকে বলা হয় নিষেক বা ফার্টিলাইজেশন। আর দ্বিনিষেক, যে প্রক্রিয়া গুপ্তবীজী উদ্ভিদের দুটি শুক্রাণু একটি ডিম্বাণুকে এবং অপরটি ডেফিনিটিভ নিউক্লিয়াসকে নিষিক্ত করে, তাকে দ্বিনিষেক বলা হয়। দ্বিনিষেকের সংজ্ঞা কি, ইম্পর্টেন্ট, যে প্রক্রিয়ায় গুপ্তবীজী উদ্ভিদের দুটি শুক্রাণু, কোন উদ্ভিদের, গুপ্তবীজী উদ্ভিদে দুটি শুক্রাণু প্লাস একটি ডিম্বাণু, দুটি শুক্রাণুর কী করবে, দুটো শুক্রাণু আছে, একটা শুক্রাণু কাকে নিষিক্ত করবে, একটি ডিম্বাণুকে নিষিক্ত করবে, আর অপর শুক্রাণু কাকে নিষিক্ত করবে, ওই ডেফিনিটিভ নিউক্লিয়াসকে, ডেফিনিটিভ নিউক্লিয়াসকে
নিষিক্ত করবে তখন তাকে কি বলা হয়? দ্বিনিষেক বলা হয়। তো এটা এরপরে আছে আমাদের, এরপরে আছে সিনগ্যামি। সিনগ্যামিতে কী হয়? পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন সম্পূর্ণভাবে এবং স্থায়ীভাবে সংঘটিত হয়। এটা দেখা যায় ক্ল্যামাইডোমোনাসের দেহে। তাহলে যে যৌন জননে পুং ও স্ত্রী গ্যামেটের মিলন সম্পূর্ণ এবং স্থায়ীভাবে হয় তাকে সিনগ্যামি বলা হয়। তাহলে জাইগোস্পোর কি? নিম্ন শ্রেণীর জীবের দুটি গ্যামেটের সংযুক্তি পদ্ধতিতে মিলনের ফলে যে ডিপ্লয়েড কোষের সৃষ্টি হয় তাকে জাইগোস্পোর বা ভ্রূণরেণু বলা হয়। উদাহরণ হিসেবে জাইগোস্পোর স্পাইরোগাইরা দেহে দেখা যায়। এছাড়া আমরা পড়তে পারি হলো যৌনক্রম কাকে বলে? এটা একটা আলাদা যৌনজননের একটা অংশ। তো যৌনজননে অভ্যস্ত কোনো জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড জন্য ও ডিপ্লয়েড জন্য যে পর্যায়ক্রমিক আবর্তন তাকে আমরা যৌনক্রম বলে থাকি। যে সকল জীব যৌনজননে অভ্যস্ত, যাদের দেহে যৌনজনন সম্পন্ন হয়, কোনো জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড জন্য ও ডিপ্লয়েড জন্য পর্যায়ক্রমিক যে আবর্তন তাকেই আমরা যৌনজনন বলে থাকি। উদাহরণ, মশ, ফার্নের যৌনজননে অভ্যস্ত সকল উদ্ভিদ, প্যারামেসিয়াম মনোসিস্টিস সহ যৌনজননে অভ্যস্ত সকল প্রাণী, এদের দেহে আমরা যৌনক্রম দেখতে পারি। তো এখানে আরও কতগুলো বিষয় সম্বন্ধে আমরা জেনে নিই। যে যদি প্রশ্ন হয় যে উভয়লিঙ্গ প্রাণীর নাম, উভয়লিঙ্গ প্রাণী কি? উভয়লিঙ্গ বলতে কি বোঝায়? উভয়লিঙ্গ প্রাণী যাদের দেহে স্ত্রী অঙ্গ এবং পুংজননাঙ্গ দুটোই থাকে, তো উভয়লিঙ্গ বলা হয়। যেমন কেঁচো, জোঁক, চ্যাপ্টা কৃমি আরও আছে। এরপর আসছে অন্তর্নিষেক। অন্তর্নিষেক বলতে আমরা কী বুঝি? জীবদেহের বাইরে। অন্তর্নিষেক দেখা যায় ভুল বললাম, জীবদেহের মধ্যে অন্তর্নিষেক। তো অন্তর্নিষেক হলো জীবদেহের মধ্যে নিষেক সম্পন্ন হলে অন্তর্নিষেক বলা হয়। এমন উদাহরণ হলো মানুষ। যদি প্রশ্ন হয় অন্তর্নিষেক দেখা যায় এমন একটা প্রাণীর উদাহরণ মানুষ, আর বহির্নিষেক দেখা যায় এমন প্রাণীর উদাহরণ কী হবে? ব্যাঙ। তাহলে অন্তর্নিষেক দেখা যায়, অন্তর্নিষেক মানুষের, ব্যাঙ কী হবে? ব্যাঙ হবে বহির্নিষেক। এছাড়া প্রশ্ন হতে পারে স্পাইরোগাইরা নামক শৈবাল কোন যৌনজনন পদ্ধতি সম্পন্ন করে? স্পাইরোগাইরা এটা কিন্তু শৈবাল। কী ধরনের জনন সম্পন্ন? কী ধরনের যৌনজনন সম্পন্ন হয়? কী ধরনের যৌনজনন সম্পন্ন হয়? সংযুক্তি। এটাও কিন্তু একটা যৌনজনন পদ্ধতি। এছাড়া কোন প্রকার জননী অপত্যের দেহে নতুন বৈশিষ্ট্য প্রকাশের সম্ভাবনা থাকে? তাহলে সেটাও কিন্তু উত্তর হবে যৌনজনন। কি উত্তর হবে? যৌনজননেই কেবলমাত্র নতুন বৈশিষ্ট্য প্রকাশের সম্ভাবনা থাকে, কিন্তু অযৌনজনন অঙ্গজননে নতুন বৈশিষ্ট্য প্রকাশের সম্ভাবনা থাকে না। আচ্ছা, এরপরে আরও অনেক প্রশ্নই বলা যেতে পারে যে নিষেকের পর উদ্ভিদের কোন অংশ বীজে পরিণত হয়? আমরা জানি যদিও, তাহলে কী হবে এটার উত্তর? নিষেকের পর উদ্ভিদের কোন অংশ বীজে পরিণত হয়? তাহলে অবশ্যই উত্তর হবে ডিম্বক। কি উত্তর হবে? ডিম্বক বীজে পরিণত হয়। আর ডিম্বাশয় কিসে পরিণত হয়? ফলে। ডিম্বাশয় ফলে পরিণত হয়।
একটি একলিঙ্গ যদি একটি একলিঙ্গ উদ্ভিদের নাম কী হতে পারে? পেঁপে। আচ্ছা, একটি একলিঙ্গ ফুলের নাম হতে পারে জবা। তো এছাড়া আরও বহু প্রশ্ন আছে বা জানার বিষয় আছে যা হয়তো একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। এর পরের ভিডিওতেও আমরা আলোচনা করব। তো আলোচনা শেষের আগে আরও একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে পারি, দেখি একটা পার্থক্য সম্বন্ধে আলোচনা করা যেতেই পারে। তো যেমন আছে, আমরা যদি প্রশ্ন করে যে যৌনজনন ও অপুংজননের পার্থক্য কী হতে পারে? যৌনজননে পুরুষ ও স্ত্রী গ্যামেটের প্রয়োজন হবে কিন্তু, আর অপুংজনিতে কিন্তু কেবলমাত্র স্ত্রী গ্যামেট হলে হয়, পুং গ্যামেটের প্রয়োজন হয় না। যৌনজননে নিষেক হয়, কিন্তু অপুংজনিতে কী হয় না? নিষেক হয় না। আমরা যদি পার্থক্যের বিষয়টা সিলেক্ট করতে পারি তাহলে পার্থক্য লিখতে সুবিধা হয়। তো পার্থক্যের বিষয় যদি জাইগোট, যৌনজননে ডিপ্লয়েড জাইগোট গঠিত হয়, কিন্তু অপুংজনিতে নিষেকই হয় না, তাহলে জাইগোট সৃষ্টির প্রশ্ন আসে না, তাহলে জাইগোট গঠিত হয় না। যৌনজননের উদাহরণ দু প্রকার, আমরা বলতে পারি সিনগ্যামি সংযুক্তি, আর অপুংজনি হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড ও কৃত্রিমও হতে পারে। যত উন্নত উদ্ভিদ আছে তাদের দেহে যৌনজনন দেখা যায়, আর অপুংজনি দেখা যায় নিম্ন শ্রেণীর। তারপরে উদ্ভিদ যেমন স্পাইরোগাইরা, মিকর, এছাড়া বোলতা মৌমাছি প্রাণীতেও দেখতে পাওয়া যায়। তো আজকে আলোচনা এই পর্যন্তই থাকুক। পরবর্তী ভিডিওতে এর পরবর্তী অংশ যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পারবে। বুঝতে যদি না পারো কমেন্টে বলবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আজকে এই পর্যন্তই সমাপ্ত।